ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে ব্রাজিল। গোল পেয়েছেন কুনিয়াও, খেলেছেন নেইমার। চায়নার প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের বৈঠক আজ। বাণিজ্য ঘাটতি মেটাতে চায়নার বিনিয়োগ গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। ৯৭% কাজ শেষ হলেও ঢাকা গাজীপুর বিআরটি প্রকল্প বাতিল করে অবকাঠামো ভেঙে ফেলার আলোচনা। উদ্দেশ্য নিয়ে প্রশ্ন। স্বাগত সকালের বুলেটিনে। আমি শাজিয়া শাওন, শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চায়নার প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সাথে আজ বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বিকেলে রাজধানীর বেইজিং এর গ্রেট হল অফ পিপলে বৈঠকটি অনুষ্ঠিত হবে। পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে। আগামীকাল চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। ডালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগদান শেষে বুধবার বেইজিং পৌঁছান তারেক রহমান। চায়না সফরের তৃতীয় দিনে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দক্ষিণ কোরিয়া, গিনি, কাজাখস্তান সহ 90টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে 1700-এর বেশি প্রতিনিধি অংশ নেয়। গ্রীষ্মকালীন দাভোসে প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ ছাড়াও জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধি ও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। To supply chain resilience and inclusive growth cannot be solved by one country, by one company or one institution alone. সভায় যোগদান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন, রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন ও চায়না মেশিনারিজ ইঞ্জিনিয়ার কর্পোরেশনের চেয়ারম্যানের সাথে আলাদা বৈঠক করেন। এসব বৈঠক শেষে বুলেট ট্রেনে করে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান সহ সফরসঙ্গীদের নিয়ে বেইজিং এর উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। বেইজিং এর দিয়াও ইউতাই স্টেট গেস্ট হাউসে অবস্থান করবেন তিনি। সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসূচি শুক্রবার চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তারেক রহমানের বৈঠক। এই শীর্ষ বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ছাড়াও দুই দেশের মধ্যে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা রয়েছে। চায়না সফরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের সাথে বৈঠক করেছেন। পাশাপাশি বিশ্ব নেতাদের আশ্বস্ত করেছেন বাংলাদেশে বিনিয়োগ করার মতো যথেষ্ট সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হয়েছে। তবে চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকের পরই বোঝা যাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই বৈঠকটি কতটা সফল হবে। হাবিব রহমান, ওয়ান নিউজ, বেইজিং, চায়না। বাংলাদেশ চায়না দ্বিপক্ষীয় বাণিজ্য প্রায় $25 বিলিয়ন, যার সিংহভাগে আমদানি নির্ভর। চায়নার রপ্তানি হয় $1 বিলিয়ন কম। বিপুল এই বাণিজ্য ঘাটতি মেটাতে চায়নার বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলছেন বিশেষজ্ঞরা। আর দেশে চায়নার ব্যাংকের শাখা প্রতিষ্ঠা সহ ইউয়ানে লেনদেন চালুর দাবি ব্যবসায়ীদের। বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চায়না। তবে দুদেশের বাণিজ্যে রয়েছে বড় ধরনের ভারসাম্যহীনতা। সবকিছু কাটিয়ে অর্থনীতির চাকা আরও গতিশীল করতে বিদেশি বিনিয়োগ বাড়ানো এখন বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। সে লক্ষ্যেই চায়নার সাথে অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতা নিতে 4 দিনের সফরে প্রধানমন্ত্রী। সফরের আগে চট্টগ্রামের আনোয়ারায় চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য প্রায় 4189 কোটি টাকার বরাদ্দ অনুমোদন দিয়েছে সরকার। বাংলাদেশ ও চায়নার মধ্যে বাণিজ্যের পরিমাণ $22 থেকে $25 বিলিয়ন। শিল্প কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি, কাঁচামাল, ইলেকট্রনিক্স ও টেক্সটাইল উপকরণের বড় অংশই চায়না থেকে আমদানি হয়ে থাকে। আর দেশটিতে প্রক্রিয়াজাত চুল, পাট ও চামড়া বেশি রপ্তানি হয়ে থাকে। সব মিলিয়ে রপ্তানির ঝুলি $1 বিলিয়ন কম। প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ ও চায়নার মধ্যে 15 থেকে 17টি সমঝোতা স্মারক, চুক্তি ও কর্মপরিকল্পনা সই হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীরা বলছেন দুদেশের মধ্যে বিপুল বাণিজ্য হলেও কোনো চীনা ব্যাংকের শাখা নেই। সুযোগ রাখা হয়নি ইউয়ানে লেনদেনেরও। বিনিয়োগ বাণিজ্যের এই বাধা দূর করার দাবি জানান তারা। আমাদের সব এখন ডলারে এলসি করতে হচ্ছে। আমরা কেন চাইনিজ মানিতে করতে পারি না? ব্যাংক কেন হচ্ছে না? চীন যদি আজকে এখানে আপনার ব্যবসা একটা ব্যাংক উদ্বোধন করে সেখানে যে সে পুঁজিটা নিয়ে আসবে, এখন যে আমাদের ব্যাংকের যে পুঁজি ক্রাইসিস, ফান্ড ক্রাইসিস, তারা ফাইন্যান্স করতে পারতেছে না।
ওর টাকাটা আসলে তো আপনার মিনিমাম 100 ফ্যাক্টরিতে তারা ইনভেস্ট করতে পারবে, ওয়ার্কিং ক্যাপিটাল দিতে পারবে। বিশ্লেষকরা বলছেন অবকাঠামোর বাইরে উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, লজিস্টিক্স ও উচ্চ প্রযুক্তি খাতে চীনা বিনিয়োগ বাড়াতে পারলে কর্মসংস্থান, রপ্তানি এবং প্রযুক্তি স্থানান্তরে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে। আমাদের যেই ধরনের পণ্যগুলি আমরা চীন থেকে সবচেয়ে বেশি ইম্পোর্ট করি, যেটার একটা প্রচলিত বাজার বাংলাদেশে অলরেডি আছে, আমরা যদি আমাদের চীনা বন্ধুদেরকে এই জিনিসগুলো তুলে ধরে দেখাতে পারি যে প্রায় $25 বিলিয়ন একটা বাজার আছে তোমার পণ্যের, সো তুমি এই পণ্যগুলোকে বাংলাদেশে তৈরি করো, এর মাধ্যমে আমাদের একটা বড় কর্মসংস্থান হবে। চায়নার সাথে বিগত সময়ে হওয়া বাণিজ্য চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি সংশ্লিষ্টদের। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা। ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত নিরাপদ ও আধুনিক গণপরিবহনের উদ্দেশ্যে বিআরটি প্রকল্প শুরু হলেও এটি এখনো বাতিল করে অবকাঠামো ভেঙে ফেলার আলোচনা চলছে। চরম ভোগান্তি, দীর্ঘ অপেক্ষা, বারবার সময় বৃদ্ধি ও ব্যয় বাড়ার পর প্রকল্পের 97% কাজ শেষ হলেও মাত্র 3% আটকে আছে কাজ। এর মধ্যে শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা অত্যাধুনিক ডিপোর ব্যবহার এবং টার্মিনালের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা বলছেন দ্রুত প্রকল্পটি চালু করা গেলে শুধু যাত্রী সেবাই নয়, বিনিয়োগের সুফলও নিশ্চিত হবে। লাখো মানুষের যাতায়াত সহজ করতে যানজটের নগরী ঢাকা ও শিল্পনগরী গাজীপুরে নেওয়া হয় বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি প্রকল্প। প্রকল্পের আওতায় আধুনিক ডিপো, যাত্রী টার্মিনাল, স্টেশন, ফ্লাইওভার, ফুটওভার ব্রিজ, পৃথক বাস লেন এবং প্রশস্ত সড়ক নির্মাণ করা হয়েছে। দূর থেকে দেখলে মনে হয় চালুর অপেক্ষায় প্রস্তুত একটি আধুনিক গণপরিবহন ব্যবস্থা। স্থানীয় ও যাত্রীরা বলছেন প্রকল্পের প্রায় 97% কাজ শেষ হয়েছে বলেছে কর্তৃপক্ষ। তবে দ্রুত অবশিষ্ট কিছু কাজ ও আনুষ্ঠানিকতা শেষ করে কাঙ্ক্ষিত সেবা বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোটামুটি 97% কাজ শেষ, আর সামান্য কিছু কাজ বাকি আছে। তো আমাদের হচ্ছে জোর দাবি এটা দ্রুত চালু করা হোক, গাজীপুরের মানুষের যে একটা ভোগান্তি এটা নিরসন হোক। বিআরটি নগর পরিবহনের আধুনিক ভার্সন। আমাদের এই বিআরটির স্টেশন, টার্মিনাল, ডিপো সহ যাবতীয় অবকাঠামো নির্মাণ কমপ্লিট। এখন শুধু ফিনিশিং দিয়ে বাস নামাইলে আমরা সুবিধাটা পাই। আমরা ছাত্র সমাজ চাই যে এই বিআরটি প্রকল্পটা আর তালবাহানা না করে যত দ্রুত সম্ভব এটা চালু করা হোক। বিপুল ব্যয় নির্মিত ডিপো, টার্মিনাল, ফিলিং স্টেশন ও সার্ভিস সেন্টারের মতো অবকাঠামো বছরের পর বছর ব্যবহারহীন পড়ে থাকা চরম অব্যবস্থাপনা। রাষ্ট্রীয় সম্পদ এমন অপচয় রোধ করতে এবং প্রকল্পের কার্যকারিতা নিশ্চিতে দ্রুত এগুলো চালুর দাবি স্থানীয় বাসিন্দা ও কর্মচারীদের। এই প্রতিষ্ঠানটা চালু হলে আমাদের এলাকাবাসীর উন্নতি হবে, সরকারের উন্নতি হবে, আমাদের দেশের উন্নতি হবে। প্রতিষ্ঠানটা চালু হোক, এটা আমরা চাই। স্টুডেন্ট অফিস কক্ষ অনেকগুলো আছে, আমরা চাই এটা চালু হোক। বা আমরাও যে করে খাচ্ছি, বন্ধ হয়ে গেলে তো আমাদের বউ বাচ্চারা না খায় থাকবো। এই জন্য আমি বলছি সরকারকে যে এটা দ্রুতগতিতে চালু করার চেষ্টা করে। বর্তমানে নানা যুক্তি তুলে এই প্রকল্প বাতিল করে বিভিন্ন অবকাঠামো ভেঙে ফেলার আলোচনা চলছে। তবে বিশেষজ্ঞরা বলছেন দ্রুত প্রকল্পটি চালু করা গেলে শুধু যাত্রী সেবাই নয়, বিনিয়োগের সুফলও নিশ্চিত হবে। ভাঙার পরিবর্তে ভাঙতে যে খরচ হবে তার চেয়ে হয়তো সমপরিমাণ অর্থ দিয়েই বা কিছু বেশি হলেও লাগতে পারে, আমরা এটাকে অ্যাকশন প্লাস এর বেনিফিট লেভেল আমরা এটাকে নিয়ে আসতে পারবো, এটা আমার বিশ্বাস। ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম প্লাস রুলস রেগুলেশন এগুলো যদি আমরা ডাইরেক্টলি ফলো করি, এগুলো যদি আমরা প্রপারলি মেনটেন করার চেষ্টা করি, ইনশাল্লাহ আমরা এই প্রজেক্ট থেকে অবশ্যই বেনিফিট পাবো। বিআরটি শুধু একটি প্রকল্প নয়, এটি ঢাকা গাজীপুর করিডোরের প্রতিদিন লাখো মানুষের যাতায়াতের প্রত্যাশার নাম। বিআরটি চালু হলে ঢাকা গাজীপুর করিডোরের যাতায়াতের সময় যেমন কমবে, তেমনি অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে যানজট। ওয়ান ন্যাশনাল ডেস্ক। দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং সকল ধর্মের মানুষের কল্যাণ ও তাদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ অধিকার দিয়ে কাজ করবে, এমন প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার সচিবালয়ের নিজ কার্যালয়ে একটি মতবিনিময় সভায় তিনি বলেন, ধর্ম, বর্ণ, জাতিগত পরিচয় নির্বিশেষে সব নাগরিকের সম অধিকার নিশ্চিত করাই বিএনপির অধিকার। মন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারায় সব সম্প্রদায়ের মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। তিনি উল্লেখ করেন, একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে বিএনপিকে সংখ্যালঘু ও ভিন্ন ধর্মাবলম্বী মানুষের বিরুদ্ধে অবস্থানকারী রাজনৈতিক শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করছে। কিন্তু বিএনপির ঐতিহাসিকভাবেই সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দায়িত্বশীল। রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলীয় সরকারের মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের
উপস্থিতিতে অস্ট্রেলিয়ার হাই কমিশন সুসান রাইল এবং বাংলাদেশের ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের মধ্যে একটি চুক্তি সই হয়। এই সহযোগিতার জন্য অস্ট্রেলিয়া সরকারকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি আশা করছেন রোহিঙ্গাদের মিয়ানমারের স্বেচ্ছায় নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের আগ পর্যন্ত অস্ট্রেলিয়া সহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের এই ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয়েছে। বুধবার রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মহসিন রশিদ। এতে আইনটি রোহিতের উদ্যোগ না হয় এবং তা সংবিধান বিরোধী ঘোষণা করে বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। রিটে আইন সচিব সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এতে বলা হয় 1973 সালের আন্তর্জাতিক অপরাধ আইন তার উদ্দেশ্য পূরণ করেছে এবং ভবিষ্যতে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারের আশঙ্কা রয়েছে। তাই আইনটি বাতিল ও রহিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিটটা হচ্ছে আমি আইসিটিকে চ্যালেঞ্জ করেছি। আইসিটি আমি মনে করি ইজ এ ট্রাইব্যুনাল যেটা এখন বিখ্যাত হয়েছে ফর জুডিশিয়াল মার্ডার্স। আরেকটি গভর্নমেন্ট এসে অ্যামেন্ডমেন্ট করে একে ব্যবহার করে আপনি এইসব জুডিশিয়াল মার্ডার্স কন্টিনিউ করবেন। তো আমি এইটাকে জুডিশিয়াল মার্ডার, একটি মার্ডারাস কোর্ট বলি, ট্রাইব্যুনাল বলি। এই জন্য আমি এইটাকে চাই যে এটা বিলুপ্ত। সরকার গঠনের 4 মাস পর অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে একসঙ্গে 18 জনের পদত্যাগকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক এম বদরুদ্দোজা বাদল। বুধবার সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পদত্যাগ করার পেছনে তাদের কোনো দুর্ভিসন্ধি রয়েছে। অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এতদিন তারা সরকারের স্বার্থ বিরোধী কাজ করেছেন বলেও অভিযোগ করেন বদরুদ্দোজা বাদল। এর আগে মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের প্রতিবাদে পদত্যাগ করেন জামায়াতপন্থী 7 জন ডেপুটি এবং 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল। গতকাল ওনারা 4 মাস পরে ওনাদের মনে হলো যে এখন তো আসলে পদত্যাগ করা দরকার অথবা রিমুভ হবেন। তো এই জন্য ওনারা রাজনৈতিক কিছু বিষয় নিয়ে এসেছে, যেটা খুবই অনাকাঙ্ক্ষিত। আমার কথা হচ্ছে ওনাদের এই বক্তব্যটা টোটালি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিভিন্ন উদ্যোগ না হলেও শৃঙ্খলা ফেরেনি ব্যাংক খাতে। তারল্য সংকট, খেলাপি ঋণের জঞ্জাল আর আস্থার সংকটে ধুঁকতে থাকা এই খাতে অস্থিরতার মাত্রা ক্রমেই বাড়ছে। সমাধানের বদলে ঘনীভূত হচ্ছে সংকট। অর্থনীতির প্রাণ হিসেবে বিবেচিত ব্যাংক খাতেরই প্রাণ যায় অবস্থা। মার্চ 2026 পর্যন্ত ব্যাংক খাতে খেলাপি ঋণের অঙ্ক 5,88,000 কোটি টাকার বেশি, যা প্রস্তাবিত বাজেটের প্রায় 63%। এছাড়া উচ্চ আদালতের স্থগিতাদেশে আটকে আছে আরও অন্তত 1,83,000 কোটি টাকা। সম্প্রতি 5 ইসলামী ব্যাংক নিয়ে জটিলতা সাধারণ গ্রাহকের মাঝে উদ্বেগ বাড়াচ্ছে। বারবার নীতি পরিবর্তন এবং পরিচালনা পর্ষদ নিয়ে গ্রাহক ও রেগুলেটরির মধ্যে মুখোমুখি অবস্থার সংকট আরও ঘনীভূত করেছে। এই শেয়ারগুলো যারা প্রকৃত মালিক তাদের কাছে ফিরিয়ে দেন। ইসলামী ব্যাংকের মতো একটা বড় ব্যাংক যদি অস্থিতিশীল হয়ে যায় এবং তার প্রভাব যদি অন্যান্য ব্যাংকের উপর পড়ে, তবে অবশ্যই এটি একটি নেতিবাচক দিক হবে। তবে ব্যাংক খাত বিশেষজ্ঞদের মতে সুশাসনের অভাবে অনাদায়ী পাওনার অঙ্ক ক্রমেই বড় হচ্ছে। সুশাসন ফেরানো না গেলে এ অঙ্ক ক্রমেই বাড়তে থাকবে। অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থার দুর্বল নজরদারি, তারল্য সংকট, ঋণ নিয়ে অর্থ পাচার এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে না পারার মতো ঘটনা গ্রাহকদের মধ্যে অনাস্থা বাড়াচ্ছে। মন্দ ঋণের পরিমাণটা বেশি, তো মন্দ ঋণটাকে এটা আদায়যোগ্য করতে হবে। তাদেরকে ধরে ধরে মূলত হচ্ছে তাদের বিরুদ্ধে মামলা তুলে ঠুকে দিতে হবে। বাংলাদেশে যে অর্থ ঋণ আদালত আছে, সে আদালতে বিচারিক প্রক্রিয়া যেটা, এটা ত্বরান্বিত করতে হবে। জনগণকে দেখাতে হবে যে সরকার আসলে সদিচ্ছা আছে, যাতে করে বাংলাদেশে ব্যাংকিং খাতে এই মুহূর্তে যে অনেক বেশি পরিমাণ খেলাপি ঋণ, সেটা তারা সত্যিকার অর্থে কমাতে চান। জনগণ তখন ওই যে প্রয়োজন ছাড়াই যে টাকা উত্তোলনের যে হিড়িক,
সেখান থেকে কিন্তু সরে আসবে। ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে নীতিগত বৈষম্য দূর করা, গৃহীত নীতি বাস্তবায়ন এবং অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে নিয়ন্ত্রক সংস্থাকে। একই সঙ্গে গ্রাহকদের আস্থা ফেরাতে নিরাপদ এবং স্বচ্ছ ব্যাংকিং নিশ্চিত করতে হবে। অন্যথায় গ্রাহকদের আস্থা ফেরানো কঠিন বলে মত বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের মহাপরিচালকের। বাংলাদেশ ব্যাংকের তো সুপারভিশন, রিস্ক বেস্ট সুপারভিশন, IFRS 9, তারপরে ECL, এই সমস্ত জিনিস তারা ইমপ্লিমেন্ট করতেছে এবং যাতে NPL না হয় এবং এটা ফেরত আসে সে ধরনের সমস্ত রুলস রেগুলেশন এবং এটা কিন্তু অলরেডি তারা সার্কুলেশন করেছে আর কি। তারপরে নীতি সহায়তা 60,000 কোটি টাকার একটা স্টিমুলাস প্যাকেজ দিছে ইমপ্লিমেন্ট জেনারেশনের জন্য। এগুলো সবই ভালো দিক, কিন্তু এগুলো এখন ইমপ্লিমেন্ট করতে হবে সুন্দরভাবে। আর্থিক খাতে সরকারের রাজনৈতিক অঙ্গীকার এবং বাংলাদেশ ব্যাংকের কঠোর নীতি ও তদারকির সমন্বয়ে ব্যাংকিং খাতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মত বিশেষজ্ঞদের। মিনা ফিরদাউস, ওয়ান নিউজ, ঢাকা। 7.2 ও 7.5 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে ভেনেজুয়েলা। স্থানীয় সময় বুধবার 1 মিনিটের কম সময়ে কারাকাসে শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ কম্পনে তীব্র আতঙ্কে পড়েছে স্থানীয়রা। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভবনে ধসে পড়ার খবর সামনে আসছে। ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা 10,001 লাখ ছাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শক্তিশালী আফটার শকের পূর্বাভাস দিয়েছে USGS। অবকাঠামোগত ক্ষয়ক্ষতিতে গ্যাস লিকেজের শঙ্কায় নাগরিকদের ঘরের বাইরের অবস্থানের নির্দেশ দিয়েছে সরকার। এদিকে ভেনেজুয়েলা ছাড়াও পার্শ্ববর্তী কলম্বিয়াতেও কম্পন অনুভূত হয়েছে। ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্রের মালিক হতে দেবে না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার তেল আবিবের অনুষ্ঠিত মুনি এক্সপো স্থানীয় সরকার সম্মেলনে আবারও স্পষ্ট করে কথা বলেছেন তিনি। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইরান পরমাণু অস্ত্রের মালিক হলে তা ইসরায়েলের জন্য অস্তিত্বের সংকট তৈরি করবে। একই সাথে তিনি বলেন, তার সরকার এটি প্রতিরোধ করতে দৃঢ় প্রতিজ্ঞ। ইসরায়েলের প্রধানমন্ত্রী আরও বলেন, ইরানের অভ্যন্তরে অসংখ্য অভিযান চালানো হয়েছে। তেহরানকে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রে পরিণত হওয়া থেকে বিরত রাখতে সক্রিয়ভাবে কাজ চলছে। ইসরায়েলের উত্তর সীমান্তে বিরাজমান উত্তেজনা প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, লেবাননে ইসরায়েলের সামরিক লক্ষ্যগুলো এখনও পুরোপুরি অর্জিত হয়নি। তিনি আরও জানান, দক্ষিণ লেবাননে একটি নিরাপদ অঞ্চল গড়ে তুলতে ইসরায়েলি সেনারা কাজ করে যাচ্ছে। এই ছিল সকালের বুলেটিন। একটু পরে দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল 1 এর সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।